মিস্টার দত্ত, আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন না? পাচ্ছি বলেই তো মনে হচ্ছে, কিন্তু গন্ধটার উৎপত্তি কোথায়? কালো বিদ্যুৎ? সে আবার কি? ঠিক ঠিক যেন একটা কালো বিদ্যুৎ দেওয়ালের ওপর ছড়িয়ে পড়েই আবার শত করে মিলিয়ে গেল। আপনারা আজ রাত্রিবাস করতে এসেছেন এক মৃত্যুপুরীর মধ্যে। তীক্ষ্ণ হিংসা ভরা দুটো চোখ যেন অগ্নিবৃষ্টি করছে। আমিও এতক্ষণ পরে বোধ হয় দুর্ভাগ্যের ধাক্কা সামলাবার একটা উপায় হলো। ওই দেখো, আমরা ডাক বাংলোর কাছে এসে পড়েছি। আহা, জায়গাটি কি চমৎকার! হ্যাঁ লতিকা, যিনি এখানে বাংলোর জন্য স্থান নির্বাচন করেছেন তিনি আর আমাদের সরল নিশ্চয়ই এক জাতের মনুষ্য। অর্থাৎ অর্থাৎ তিনিও তোমার মতোই কবি। ওদিকে পাহাড়ের পর পাহাড় স্ত্রীর তরঙ্গমালা তাদের কোলে কোলে দুলছে। ঘন বনের স্নিগ্ধ শ্যামলতা আর ওই সবুজের ওপরে ঝকমকি জরির পাড়ের মতো দেখাচ্ছে ছোট্ট ঝরনাটিকে। আমার আর এখান থেকে যেতে ইচ্ছেই করছে না। ওটা বলাই বাহুল্য, কারণ ইচ্ছা করলেও আজ তুমি এখান থেকে যেতে পারবে না। বনের ভেতর আমাদের ভাগ্যচক্র মোটর হয়েছে নিশ্চেষ্ট। কাজেই আজ রাত্রে ওই বাংলোর জঠরে প্রবেশ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তা জানি গো, জানি, কিন্তু মটরখানা ভেঙেছে বলে এখন আমার আর কোনো দুঃখই হচ্ছে না। তার মানে? তোমার মটর অচল না হলে আজ এমন অপূর্ব শোবার হাটে রাত্রিবাস করতে পারতুম না তো। লতিকা, তোমার কাব্যব্যাধি দেখছি সরলের চেয়েও মারাত্মক। আমিও, তুমি অকারণেই বারবার আমাকে নিয়ে টানাটানি করছো, কারণ আমি লতিকা দেবের মত সমর্থন করি না। আমার কাব্যরাজ্য হচ্ছে সম্পূর্ণ নিরাপদ। পেট ভরে খেয়ে আরামে সোফায় বসে বা বিছানায় শুয়ে কবিতার প্রকৃতি বর্ণনা পাঠ করা যায় নিশ্চিন্ত প্রাণে। কিন্তু এই ভয়াবহ বিজন জঙ্গলে শূন্য উদরে রাত কাটাতে হবে শুনে আমার মনে একটু আনন্দ হচ্ছে না, বুঝলে? নির্জন বনের এইরকম ডাক বাংলোর ব্যবস্থা আমি জানি। আগে থাকতে খবর না দিলে এখানে যা ভক্ষণ করতে হয় তা হচ্ছে আর কিছু নয়, বিশুদ্ধ বায়ু। দেখো সরল, বাংলোর বারান্দা থেকে একটি লোক আমাদের লক্ষ্য করছে। লোকটাকে তো সরকারি কর্মচারী বলেই মনে হচ্ছে। আরে আরে ওকে যে আমি চিনি, মিস্টার দত্ত, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। উনিও তোমাকে চিনতে পেরেছেন। ওই দেখো, ওই দেখো, তাড়াতাড়ি উনি এই দিকেই আসছেন। হ্যালো দত্ত সাহেব, আপনি এখানে বনবাসী কেন? নমস্কার। নমস্কার। আমিও আপনাকে কিন্তু ঠিক একই প্রশ্ন করতে পারি। আমার মোটরের একখানা চাকা গাড়িকে ত্যাগ করে নদীর জলে ঝাঁপ খেয়েছে। ড্রাইভার তাকে উদ্ধার করবার চেষ্টায় আছে, আর আমরা এসেছি আশ্রয়ের সন্ধানে। আর আপনার সঙ্গে শ্রীমতী সেন বুঝি? হ্যাঁ, আর উনি হচ্ছেন আমাদের বন্ধু, অতি আধুনিক ধাঁধা প্রণেতা সরল রায়। ধাঁধা প্রণেতা? অর্থাৎ ভদ্রতার খাতিরে যাকে কবি বলে ডাকা হয়। আমার মতে কবিতা মাত্রই ধাঁধা ছাড়া আর কিছুই নয়। মিস্টার দত্ত, আপনি নিশ্চয়ই জানেন যে আমার বন্ধুটির পেশা হচ্ছে কন্ট্রাক্টারি করা, কিন্তু আজ দেখছি উনি হঠাৎ কাব্য সমালোচক হওয়ার চেষ্টা করছেন। বুঝতে পারছি বাংলা কাব্য জগতের বিপদ এখন আসন্ন। কাব্য জগতের বিপদের কথা নিয়ে এখন আমার মাথা ঘামাবার সময় নেই। এখানে এসে একটা জরুরি মামলা নিয়ে ভারী জড়িয়ে পড়েছি। এই বিজন অরণ্যে জরুরি মামলা? কিসের মামলা? মামলাটা যে কিসের এখনো তা স্পষ্ট বোঝা যাচ্ছে না।
তবে বড়ই রহস্যময় ব্যাপার। পরে শুনবেন। আজ তো আপনারা এখানেই আছেন। অবশ্য যদি স্থানাভাব না হয়। স্থানাভাব হলেও আমাদের থাকতে হবে। সামনে রাত্রি, সঙ্গে মহিলা, গভীর অরণ্য, তাড়িয়ে দিলেও যেতে পারবো না। সে ভয় নেই। মিসেস সেন আপনাকে অত্যন্ত পরিশ্রান্ত দেখাচ্ছে। বাংলোর ভিতরে গিয়ে আপনি একটু বিশ্রাম করুন। আমার বাবুর্চি এখনই চা তৈরি করে দেবে। মিস্টার দত্ত, আপনি আমার মৃতদেহের জীবন সঞ্চার করলেন। আপনার বাবুর্চি যখন আছে, তখন নিশ্চয়ই এখানে দিয়তাম ভোজ্যতামের অভাব হবে না। হ্যাঁ লতিকা দেবী, এতক্ষণ পরে আমার মনে হচ্ছে আপনার কথা সত্য বটে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই চমৎকার। বাবুর্চির নামেই কবিরের সৌন্দর্যবোধ জাগ্রত হয়ে উঠল নাকি? আচ্ছা, ততক্ষণ আপনি চপ কাটলেটের স্বপ্ন দেখতে দেখতে প্রকৃতিকে উপভোগ করুন। আমি জামা কাপড় বদলে আসি। সরলবাবু, আপনার সৌন্দর্যবোধকে আমি এবার দুঃখ দিতে চাই। তার মানে আপনার বাবুর্চির ভাণ্ডারে কি অন্নাভাব হয়েছে? তা নয়, কিন্তু আপনি যেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন, আমি সেখানে দেখছি কেবল অপ্রাকৃতিক বিভীষিকা। বিভীষিকা? দারুণ বিভীষিকা। সেই কথা বলবো বলেই মিসেস সেনকে ভিতরে পাঠিয়ে দিলুম। আপনারা আজ রাত্রিবাস করতে এসেছেন এক মৃত্যুপুরীর মধ্যে। কি বলছেন দত্ত সাহেব? অত্যুক্তি করছি না। মাসখানেক আগে সরকারি কাজে ইঞ্জিনিয়ার কুমুদ মিত্র এই বাংলোয় এক রাত বাস করতে আসেন। পরদিন সকালে অনেক বেলাতেও তার ঘুম ভাঙেনি দেখে সকলে দরজা ভেঙে ঘরে ঢোকে, কিন্তু বিছানা খালি, ঘরে সমস্ত দরজা বন্ধ। কিন্তু কুমুদবাবু অদৃশ্য। বাংলোর সর্বত্র, আশেপাশের সমস্ত জঙ্গল পাহাড় তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কুমুদবাবুর কোনো চিহ্নই আর পাওয়া যায়নি। কি সর্বনাশ! তার এক সপ্তাহ পরে বাংলোর ভিতর থেকে অদৃশ্য হয়েছে এক চাকর। ঠিক একই ব্যাপার, সেও কর্পূরের মতো শূন্যে মিলিয়ে গেছে বদ্ধ তার ঘরের ভিতর থেকে। ব্যাপারটা দেখে বাংলোর বাকি চাকরেরা ভয়ে দল বেঁধে পালিয়ে গিয়েছে। তাদের ধারণা এইসব ভৌতিক কাণ্ড। তাদের ধারণা হয়তো ভুল নয় দত্ত সাহেব। কিন্তু পুলিশের আইনে ভূতের কোনো অস্তিত্ব নেই। যে দারোগার এলাকায় এই বাংলো, গেল হপ্তায় তিনি এসেছিলেন এখানে তদারকি করতে, কিন্তু তিনিও আর থানায় ফিরে যাননি। হ্যাঁ, বলেন কি? দারোগা সমস্ত দরজা জানলা নিজে ভিতর থেকে বন্ধ করে শুয়েছিলেন। বাইরে ঘরের দরজার কাছে পাহারায় নিযুক্ত ছিল দুজন চৌকিদার। কিন্তু সকালবেলা 10টার সময় দারোগার ঘুম ভাঙল না দেখে দরজা ভেঙে ফেলা হয়, কিন্তু শূন্য খাট, সব নিশ্চিহ্ন। চৌকিদাররা রাত্রে কোনো শব্দ টব্দও শোনেনি? খালি একবার তাদের কানে গিয়েছিল, ঘরের ভিতরের খাটখানা মড়মড় করে উঠেছিল। তারপর আর কিচ্ছু নেই। তাহলে নিশ্চয়ই এসব ভৌতিক কাণ্ড। তর্কের অনুরোধে আপনার কথা না হয় স্বীকারই করলুম। ভূতেরা যেন অশরীরী। তাদের ছায়াদেহ না হয় দেয়াল বা দরজা জানলার পাল্লা ভেদ করে ঘরের ভেতরে ঢুকতে পারে,
কিন্তু যে 3 জন মানুষ অন্তর্হিত হয়েছে তারা তো আর সূক্ষ্ম দেহের অধিকারী নয়। তাদের দেহ কেমন করে বাতাসে মিলিয়ে গেল, আর এমনভাবে একজন ইঞ্জিনিয়ার, একজন চাকর আর একজন দারোয়ানের দেহ হরণ করে কোনো নিম্ন শ্রেণীর প্রেতাত্মারও এতটুকু লাভ হবে না। ওই 3 জন মানুষের কি হলো? কেউ যে তাদের হত্যা করেছে, ঘরের মধ্যে এমন কোনো চিহ্নও পাওয়া যায়নি। এখানকার জঙ্গলে বাঘ ভাল্লুক আছে বটে, কিন্তু তারা তো আর দেয়াল ভেদ করে ঘরে ঢুকতে পারে না। কুমুদবাবু আর দারোগাবাবুর গায়ের জামা আর পায়ের জুতোও পাওয়া গেছে ঘরের মধ্যে। খালি গায়ে খালি পায়ে তারা কোথাও যেতে পারেন না। এই অদ্ভুত সমস্যা সমাধান করবার জন্যই আজ 5 দিন ধরে আমি এখানে বাস করছি। এইবারে হয়তো আমাকেই অদৃশ্য হতে হবে। মিস্টার দত্ত, আপনার বাবুর্চি যদি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়, তাহলেও তার হাতের রান্না খাওয়ার জন্য আমার আর একটু লোভ নেই, বুঝলেন? হায় ভগবান, নিয়তি নিয়তি, কেন যে বাধ্য হয়ে। তাই তো সরল, এ আমরা কোথায় এসে পড়লুম? আবার ফিরে গিয়ে ভাঙা গাড়িতেই বসে থাকবো নাকি? ওরে বাপ, সেটা তো হবে আরো ভয়ানক। যে মুল্লুকে ঘরের ভিতরে এরকম কাণ্ড, রাত্রে সেখানে বাইরে থাকলে কি আর রক্ষা আছে আমাদের? আমার সঙ্গে মিলিটারি পুলিশ আছে, আর আপনাদেরও হাতে বন্দুক আছে, সুতরাং অতটা ভয় পাওয়ার কারণ নেই। না না স্যার, বিলক্ষণ ভয় পাওয়ার কারণ আছে। আপনার দেহই যদি বাতাসে মিলিয়ে যায়, বন্দুক নিয়ে আমরা করব কি? সন্ধ্যার অন্ধকারে চারিদিক ঠেকে গেল। বনের ভেতরে ফেউ ডাকছে, নিশ্চয়ই বাঘ বেরিয়েছে। কপালে যা আছে তাই হবে, কিন্তু এখন আমাদের আর বাইরে থাকা উচিত নয়। হ্যাঁ, এইবারে ভিতরে চলুন, কিন্তু দেখবেন মিসেস সেন যেন কোনাক্ষরেও কোনো কথা জানতে না পারে। সরলবাবু আজ আমার সঙ্গেই শোবেন। অমিয়বাবুর ঘরের চারদিকে পাহারার ব্যবস্থা থাকবে। এ কদিন যখন কিছুই হয়নি, তখন আজকের রাতটাও হয়তো ভালোই ভালোই কেটে যাবে। যাকে যাকে মিস্টার দত্তের কথাই যেন সত্য হয়। আজ যদি অদৃশ্য না হই, তাহলে কাল অমিয়র গাড়ি তৈরি না হলেও আমি এখান থেকে দৌড়েই পালাবো, বুঝলেন? ভেতরে চলুন। খোলা জানলার ধারে বসে কি করছো? পাহাড়ের মাথায় চাঁদের সোনার মুকুট, আলো ঝলমল বনে গাছের পাতায় জ্যোৎস্নার জয়গান, আর হিরে মানিক ছড়াতে ছড়াতে ঝর্ণা গাইছে পরিলালকের গান। এইসবই দেখছি আর শুনছি। দেখছো? এইখানকার জানলায় গরাদ নেই? গড়াদে দেওয়া জানলা আমার ভালো লাগে না, মনে হয় যেন জেলখানায় বসে আছি। লতিকা, কবিত্ব সবসময় নিরাপদ নয়। মনে রেখো, আমরা গহন বনের মধ্যে আছি। এ হচ্ছে হিংস্র পশুদের রাজ্য। জানলাগুলো বন্ধ করে দেওয়াই উচিত। দেখো, তুমি যখন সাবধান করে দিলে, তখন একটা কথা বলবো। কি কথা? আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছে। অস্বস্তি? হ্যাঁ, অস্বস্তি আর ভয়। তুমি হেসো না, কিন্তু আমার মনে হচ্ছে সামনের পাহাড়ের ওই ঝোপটার ভেতর থেকে ভয়ঙ্কর দুটো চোখ মিলে কে যেন আমার পানে তাকিয়ে আছে আর তাকিয়েই আছে। ও কি, ও কি, তোমার মুখ অমন সাদা হয়ে গেল কেন? ভয় নেই, এটা শুধু আমার মনেরই ভ্রম। কোন ঝোপের ভেতর থেকে লতিকা? কোন ঝোপের ভেতর থেকে? কি আশ্চর্য, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? বলছি তো, ওটা আমার মনের ভ্রম। দেখো, এখানে কেউ নেই। ওখানে কোনো বন্যজন্তুও থাকা অসম্ভব নয়।
জানলাগুলো আমি বন্ধ করে দিই। দেখো লতিকা, ওই ঝোপটা সত্যি সত্যি কেমন নড়ে উঠল। জোরে বাতাস বইছে, ঝোপ তো নড়তেই পারে। বাতাসে ঝোপ একদিকেই নুয়ে পড়ে, কিন্তু যেদিক থেকে বাতাস আসছে ও ঝোপটা সেদিকেও নুয়ে নুয়ে পড়ল। এসব ভালো লক্ষণ নয়। আমি আগে জানলাগুলো বন্ধ করে দিই। এমন চাঁদের আলো তুমি কি নষ্ট করে দিতে চাও? হ্যাঁ চাই। প্রাণ থাকলে অমন ঢের চাঁদের আলো দেখবার সময় পাবো। তোমার আজ কি হলো বলো দেখি? ভয়ে তোমার সারা দেহ কেঁপে কেঁপে উঠছে। তোমার এরকম ভয়ের কারণ কি? আমি ভয় পাইনি লতিকা, আমি খালি সাবধান হতে চাই। ডিনার খেতে বসে দেখলুম তোমরা সবাই যেন কেমন একরকম হয়ে গেছো। কারোর মুখে হাসি নেই, কেউ ভালো করে কথা কয় না। আমাদের পেটুক কবি মশাইও আজ খিদে নেই বলে ছুরি কাঁটা ফেলে উঠে পড়লেন। তোমাদের ওই পুলিশ সাহেবও থেকে থেকে উঠে গিয়ে চুপি চুপি কিসের হুকুম দিয়ে আসেন। চারিদিকে বন্দুক ঘাড়ে সেপাইদের পাহারা। এই সমস্তই আমি লক্ষ্য করছি। আসল ব্যাপারটা কি বলো তো? যা লক্ষ্য করেছো সবই তোমার মনের ভুল। রাত হলো, এখন শুয়ে পড়ো। ও কি, তুমি যে বন্দুকটা পাশে নিয়েই শুয়ে পড়লে, বন্দুকের আজ এত আদর কেন? এটা হচ্ছে ভীষণ জঙ্গল, আত্মরক্ষার উপায় করে রাখলুম। ঘরের জানলা দরজা সব বন্ধ, কার কাছ থেকে তুমি আত্মরক্ষা করতে চাও? তোমার অর্থহীন প্রশ্নের পর প্রশ্নের জ্বালায় যে অস্থির হয়ে উঠলুম লতিকা। নাও শুয়ে পড়ো। হুকুম তামিল করলুম প্রভু, কিন্তু সরলবাবু কোথায় শুনলেন? মিস্টার দত্তের সঙ্গে। তুমি না থাকলে আমিও সেইখানেই আস্তানা পারতুম। তাই নাকি? মিস্টার দত্তের সঙ্গ কি এতই লোভনীয়? জঙ্গল হচ্ছে বিপজ্জনক জায়গা। এখানে নারীর আবির্ভাব হচ্ছে আবার বিপদের উপর বিপদের মতো। দয়া করে আর প্রশ্ন না করে একটু ঘুমোবার চেষ্টা করো। ওগো, কি শুনছো? কি শুনবো? কেমন একরকম শব্দ। বাইরে জেগে রয়েছে খালি বনের কান্না আর মাঝে মাঝে দমকা হওয়ার উচ্ছ্বাস। আর কোনো শব্দ শুনতে পাচ্ছি না তো। না, শব্দটা থেমে গেছে। রাত অনেক হলো লতিকা। মিছে জেগে জেগে কাল্পনিক শব্দ শুনে আমাকে চমকে দেওয়ার চেষ্টা করো না। ঘুমিয়ে পড়ো। ওগো, আমার যে বড্ড ভয় করছে। আবার মনে হচ্ছে কে যেন তাকিয়ে তাকিয়ে আমায় দেখছে। লতিকা, এইবার সত্যি সত্যি তুমি হাসালে। জানলা দরজা সব বন্ধ, ঘরের ভেতর আলো জ্বলছে, কোথাও একটা ছায়া পর্যন্ত নেই। আমি ছাড়া এখানে তোমার মুখের পানে কে আর তাকিয়ে থাকবে? কেউ এখানে নেই বটে, কিন্তু তার নিষ্পলক চোখ দুটো যেন থেকে থেকে আমার বুকের ভেতরে এসে বিঁধছে। লতিকা, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তোমার সব পাগলামির কথা আমি আর শুনবো না। এই আমি ঘুমোলুম। ওগো, 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 ওঠো গো। হ্যাঁ হ্যাঁ, কি হলো কি হলো? কালো কালো বিদ্যুৎ, কালো বিদ্যুৎ। কালো বিদ্যুৎ? সে আবার কি? ঠিক ঠিক যেন একটা কালো বিদ্যুৎ দেওয়ালের ওপর ছড়িয়ে পড়েই আবার শত করে মিলিয়ে গেল। কোথায়? কোন দিকে? ওইখানে গো, ওইখানে। মিসেস সেন, আপনি অমন চেঁচিয়ে উঠলেন কেন? কি হয়েছে লতিকা দেবী? আপনার মুখ এমন মরার মতো সাদা কেন? আপনার দেহ যে ঠকঠক করে কাঁপছে। কি দেখেছেন আপনি? কালো বিদ্যুৎ। কালো বিদ্যুৎ আবার কাকে বলে? জানি না দত্ত সাহেব, হয়তো লতিকার চোখের ভ্রম।
না গো না, ভ্রম নয়, আমি যে স্বচক্ষে দেখেছি, ঠিক ওইখানে দেহ দিয়েই মিলিয়ে গেল। না না, এ ঘর নিরাপদ নয়। আমার নাকে কেমন যেন একটা বন্য গন্ধ আসছে। কবিদের ঘ্রাণ শক্তি দেখছি সাধারণ মানুষের চেয়েও প্রখর। আমি কিন্তু কোনো গন্ধই পাচ্ছি না। মিস্টার সেন, এটা কৌতুকের সময় নয়। মিসেস সেন নিশ্চয়ই কিছু দেখেছেন। জানেন কি মিস্টার সেন, কুমুদ মিত্র আর তারকাবাবু ওই ঘর থেকেই অদৃশ্য হয়েছিলেন। এখান থেকে সত্তর পালাতে হবে। কিন্তু কালো বিদ্যুৎ বলতে কি বুঝবো? আর ওই বুনো গন্ধটা? মিস্টার দত্ত, আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন না? পাচ্ছি বলেই তো মনে হচ্ছে, কিন্তু গন্ধটার উৎপত্তি কোথায়? দরজা জানলা সব বন্ধ। ঘরের চার দেওয়াল, ঘরের চাল, খাটের তলা সব পরিষ্কার, স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে অন্য জীবের মধ্যে উড়ছে কেবল গোটা কয়েক মশা। তবু এখানে কালো বিদ্যুৎ খেলে গেল কেন? আর বুনো গন্ধই বা আসবে কেন? এ যে অসম্ভব রহস্য। ও কিসের গোলমাল? সিপাহীরা বন্দুক ছেড়ে কেন? দরজার সামনে একজন চৌকিদার ছুটে এলো। হুজুর, হুজুর, এ হলো কালা শয়তান। এর থেকে বাঁচা খুব দুষ্কর হুজুর, এখনই পালান সবাই। কালা শয়তান, কালা শয়তান। এ এ- এ আবার কি ব্যাপার? চালাখানা কি ভেঙে পড়েছে নাকি? দত্ত সাহেব, দত্ত সাহেব, দেয়ালের উপরে চালের তলার ফাঁকের দিকে তাকিয়ে দেখুন। প্রকাণ্ড কালো মতো কি ওটা? তীক্ষ্ণ হিংসা ভরা দুটো চোখ যেন অগ্নিবৃষ্টি করছে। বন্দুক ছোড়ো, বন্দুক ছোড়ো, অজগর, ও যে অজগর সাপ। মা গো, লতিকা অজ্ঞানের মতো হয়ে গেছে। ওকে নিয়ে আমি বাইরে যাই। সকলকে বাইরে যেতে হবে। ওর লেজের একটা ঝাপটা গায়ে লাগলে দেহ গুড়িয়ে যাবে। আমাদের গুলিতে সাপটার মাথা গুঁড়ো হয়ে গেছে। বাপরে বাপ, এত বড় অজগর আমি জীবনে দেখিনি। ওর দেহটা বোধ হয় 17-18 হাত লম্বা। চলুন চলুন, সকলে তাড়াতাড়ি বাইরে চলুন। এতক্ষণে সব রহস্য পরিষ্কার হলো। ঘরের চাল আর দেয়ালের মাঝখানের ফাঁক দিয়ে ওই ভীষণ জন্তুটা ভিতরে ঢোকার পথ আবিষ্কার করেছিল। ওর দেহের এক পাকে মুহূর্তের মধ্যে মানুষ মারা পড়ত। তারপর মৃতদেহটা গ্রাস করে ও আবার ঘর থেকে ওই পথেই বেরিয়ে যেত। আজকে ও শিকার ধরতে ঘরে ঢুকেছিল, কিন্তু ঘরের লোক জাগ্রত দেখে কালো বিদ্যুতের মতোই স্যাত করে আবার বাইরে অদৃশ্য হয়। সেখানেও সিপাহীদের বন্দুকের গুলি খেয়ে বা শব্দে ভয় পেয়ে আবার ঘরের ভিতর আসতে সে বাধ্য হয়। তারপর আমাদের গুলিতে ওর সব লীলা খেলা ফুরিয়ে গিয়েছে। তবে লতিকা দেবীর উপমা দেওয়ার শক্তি দেখে আমি মুগ্ধ হচ্ছি। কালো বিদ্যুৎ, চমৎকার উপমা। মিসেস সেন অনায়াসেই এই পুরস্কার দাবি করতে পারে। কারণ ধরতে গেলে একরকম ওর জন্যই এত বড় একটা রহস্যের কিনারা হলো। আমারও মান বাঁচল। হ্যাঁ মিস্টার দত্ত, আপনার কাছ থেকে আমি একটা পুরস্কার দাবি করতে পারি। কি পুরস্কার বলুন? কাল ভোরেই আপনার মোটরে আমাদের বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন?
নিশ্চয়ই, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। নিশ্চিন্তে থাকুন মিসেস সেন।